আমরা সবাই যখন জীবনে প্রথমবার ড্রাইভিং লাইসেন্স হাতে পাই মনে খুব অদ্ভুত একটা স্বস্তি কাজ করে, তাই না? আমরা অনেকেই ভাবি যে ওই ড্রাইভিং স্কুলটাই বোধহয় আমাদের রাস্তায় চলতে শিখিয়েছে। মানে কিভাবে স্টিয়ারিং ধরতে হয়, কখন ব্রেক করতে হয়, এগুলোকেই আমরা আসল ড্রাইভিং লেসন বলে মনে করি। রাইট, আমরা সাধারণত এভাবেই চিন্তা করি। হ্যাঁ, কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা সোর্স মেটেরিয়াল নিয়ে আলোচনা করব যা এই পুরো কনসেপ্টটাকে একেবারে উল্টে দেয়। আজকের আলোচনায় আমাদের ফোকাস হল সৈয়দ আব্দুল হাকিমের লেখা হার ঘর সে এক সৈনিক বইটির স্পেসিফিকলি চ্যাপ্টার 7। হ্যাঁ, যে চ্যাপ্টারটির শিরোনাম হল দ্য উইন্ডো দ্যাট ক্লোজেস অ্যাট 14। একদম ঠিক। এই চ্যাপ্টারটি বলছে যে আমাদের আসল ড্রাইভিং লেসন কোনো ট্রাফিক গ্রাউন্ডে শুরু হয় না, বরং এটা শুরু হয় জীবনের একদম শুরুর দিকে, যখন আমাদের পা গাড়ির পেডেল পর্যন্ত পৌঁছায় না। তো আমাদের আজকের মিশন হলো এই মেকানিজমটা বোঝা। কেন বয়স 14 হওয়ার আগেই মানুষের রাস্তায় চলার অভ্যাস একদম পাকাপোক্ত হয়ে যায়, আর কেন গাড়ির পেছনে সিটটাই শিশুদের জীবনের সবচেয়ে বড় ক্লাসরুম। এটা খুব দারুণ একটা টপিক। মানে আমরা সাধারণত যখন রোড সেফটি বা নিরাপদ সড়কের কথা ভাবি, তখন আমাদের মাথায় কি আসে? নতুন আইন, ট্রাফিক পুলিশের জরিমানা কিংবা রাস্তায় বড় বড় বিলবোর্ড। হ্যাঁ, মানে বাহ্যিক জিনিসপত্র আর কি। ঠিক, কিন্তু এই বইয়ের চ্যাপ্টার 7 আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা দিকে তাকাতে বাধ্য করছে। এটা মূলত মানুষের মনের ভেতরকার আর্কিটেকচার বা হ্যাবিট ফর্মিং কাঠামোর উপর ফোকাস করেছে। একটা অভ্যাস কিভাবে তৈরি হয়, মস্তিষ্কের ঠিক কোন পর্যায়ে সেটা সহজে পাল্টানো যায়, আর কখন সেটা একদম অপরিবর্তনযোগ্য হয়ে যায়। এই বিজ্ঞানটা না বুঝলে আমরা আসলে সমস্যার আশেপাশে ঘুরপাক খাবো। এই জায়গাটাতেই তো বইয়ে ওই খুব পরিচিত একটা উপমা ব্যবহার করা হয়েছে, কুকুরের লেজের উপমা। আমরা তো কথায় কথায় বলি যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। হ্যাঁ, একদম। কিন্তু এখানে লেখক বিষয়টাকে নিউরোসায়েন্সের সাথে কানেক্ট করেছেন। এই কানেকশনটা আসলে কিভাবে কাজ করছে? ব্যাপারটা খুব লজিক্যাল। উপমাটা হলো, কুকুরের লেজ যদি 14 বছরও একটা পাইপের ভেতর আটকে রাখা হয়, পাইপটা সরিয়ে নেওয়ার সাথে সাথেই সেটা আবার আগের মতো বাঁকা হয়ে যাবে। মানে জোর করে সোজা রাখার চেষ্টা আর কি। রাইট, কারণ ওই পাইপটা লেজটার ভেতরের গঠন পরিবর্তন করেনি, শুধু বাইরে থেকে একটা ফোর্স বা চাপ দিয়ে সোজা করে রেখেছিল। মানুষের ব্রেনের অভ্যাস তৈরির কাঠামোর ক্ষেত্রেও বিজ্ঞান ঠিক এই কথাটাই বলে। নিউরোসায়েন্স অনুযায়ী বয়স 14 হওয়ার আগে পর্যন্ত মানুষের ব্রেনের নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথগুলো সবচেয়ে বেশি ফ্লেক্সিবল থাকে। ওকে। এই সময় তারা যা দেখে বা অনুভব করে, ব্রেন সেটাকেই স্বাভাবিক বা নর্মাল হিসেবে তার ডিফল্ট সিস্টেমে সেভ করে নেয়। এরপর এই প্যাটার্নগুলোই ডিফল্ট রিফ্লেক্সে পরিণত হয়। আচ্ছা, তার মানে বিষয়টা অনেকটা ভেজা কংক্রিটের মতো, তাই না? হ্যাঁ, দারুণ একটা তুলনা। মানে 14 বছর বয়স পর্যন্ত এই কংক্রিট কাঁচা থাকে। আমরা একে যে শেপ দেব সেটা সেটাই নেবে, কিন্তু একবার শুকিয়ে গেলে সেটা বদলানো প্রায় অসম্ভব। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। কংক্রিট তো একবার শুকিয়ে গেলে সেটা আর কোনোভাবেই বদলানো যায় না। তাহলে কি 14 বছরের পর কাউকে কোনো ভালো অভ্যাস শেখানো একেবারেই সম্ভব নয়? মানে প্রাপ্তবয়স্কদের জন্য কোনো ট্রাফিক ক্যাম্পেইনই কি কাজে আসবে না? উম, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, পরিবর্তন যে একদমই অসম্ভব তা নয়, কিন্তু মেকানিজমটা বদলে যায়। 14 বছরের আগে একটা শিশু চারপাশের পরিবেশ দেখে কোনো সচেতন চেষ্টা ছাড়াই অভ্যাস তৈরি করে। ব্রেন তখন স্পঞ্জের মতো সব শুষে নেয়। রাইট। কিন্তু 14 বছরের পর যখন সেই কংক্রিট শক্ত হয়ে যায়, তখন যে কোনো নতুন নিয়ম বা ক্যাম্পেইন আসলে ওই শক্ত হয়ে যাওয়া কংক্রিট ভাঙার চেষ্টা করে মাত্র। আর এটা অনেক বেশি কঠিন। তখন একটা হেলমেট পরা বা সিটবেল্ট বাঁধার কাজটা মানুষের ভেতর থেকে আসা কোনো স্বতঃস্ফূর্ত রিফ্লেক্স থাকে না, সেটা হয়ে দাঁড়ায় বাহ্যিক কমপ্লায়েন্স। বাহ্যিক কমপ্লায়েন্স বলতে ওই কুকুরের লেজের পাইপটার মতো? মানে পুলিশ দেখলে হেলমেট পরব, পুলিশ না থাকলে সিগন্যাল ভেঙে চলে যাব, এই তো? একদম তাই, কারণ ওই সেফটি রুলটা তার ভেতরের কোনো বিল্ট ইন আর্কিটেকচার থেকে আসছে না, আসছে জরিমানা বা শাস্তির ভয় থেকে। পাইপ সরে গেলেই লেজাবার বাটা। এই কারণেই চ্যাপ্টার 7 বলছে যে 14 বছর বয়সের আগে, অর্থাৎ ওই ভেজা কংক্রিটের সময়েই শিশুদের ভেতরে সঠিক রিফ্লেক্স তৈরি করাটা সবচেয়ে ক্রিটিক্যাল। তো এই ক্রিটিক্যাল ফেজটার কথা যখন এলো, তখন আমাদের বুঝতে হবে শিশুরা এই 14 বছর বয়সে আসলে কোথা থেকে শিখছে। কারণ সোর্স বলছে শিশুরা বড়দের মুখের কথা থেকে মোটেও শেখে না, তারা শেখে বড়দের কাজ থেকে। একদম সত্যি কথা। এই জায়গাটা সত্যি খুব ইন্টারেস্টিং। মানে বিষয়টা চিন্তা করলে অনেকটা গাড়িতে লাগানো একটা সাইলেন্ট ড্যাশ ক্যামের মতো মনে হয়। শিশুরা হলো গাড়ির পেছনের সিটে বসা একটা নীরব ড্যাশ ক্যাম,
যারা অনবরত রেকর্ড করে যাচ্ছে। হ্যাঁ, পেছনের সিটটাই আসল ক্লাসরুম। রাইট, মানে একজন বাবা হয়তো মুখে বলছেন রাস্তায় সবসময় সাবধানে চলতে হয়, কিন্তু সিগন্যালে জ্যাম দেখে বিরক্ত হয়ে তিনি যখন একটু রং রুটে গাড়ি ঢুকিয়ে দেন, ওই ড্যাশ ক্যাম কিন্তু বাবার উপদেশটা রেকর্ড করছে না, সে রেকর্ড করছে বাবার কাজটা লাইফ টাইম সফটওয়্যার হিসেবে। এই ড্যাশ ক্যাম অ্যানালজিটা একদম পারফেক্ট। সোর্স মেটেরিয়ালে এই রেকর্ডিংয়ের প্রসেসটাকে খুব সুন্দর একটা টাইমলাইনে ভাগ করা হয়েছে। আচ্ছা, সেটা কেমন? ধরুন ৩ বছর বয়সে একটা শিশু শুধু চারপাশের ঘটনাগুলো প্যাসিভলি দেখে। ৬ বছর বয়সে সে বড়দের কপি করতে শুরু করে। আর ১০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাদের নিজস্ব একটা লজিক তৈরি হয় যে এই পৃথিবীতে স্বাভাবিক মানে আসলে কি। আর 14 বছরে গিয়ে? ১৪ বছরে গিয়ে সেই স্বাভাবিক ধারণাটাই তাদের স্থায়ী রিফ্লেক্সে পরিণত হয়ে যায়। তার মানে একজন মা যখন প্রতিদিন বাচ্চাকে স্কুলে নামাতে যাওয়ার সময়, ধরুন এটা একটা শর্ট ট্রিপ, তাই সিট বেল্ট পরেন না, তখন ওই শিশুটি ব্রেনে রেকর্ড করে নেয় যে ছোট রাস্তায় সিট বেল্ট পরার দরকার নেই। একদম, এটাই তখন তার কাছে নরমাল। আর এর প্রভাবটা কত গভীর সেটা ভাবলে ভয় লাগে। আমরা অজান্তেই আমাদের নিজেদের ভুলগুলো পরবর্তী প্রজন্মের কাছে ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, আর কিভাবে এই সাইলেন্ট রেকর্ডিংগুলো কোনো আনুষ্ঠানিক লেকচার ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা অনিরাপদ রোড কালচার তৈরি করছে, সেটাই সোর্স এখানে তুলে ধরেছে। ট্রাফিকে আটকে বড়রা যখন ধৈর্য হারান, অন্য গাড়িকে হর্ন দিয়ে ভয় দেখান, শিশুটির ব্রেনে এগুলোই ড্রাইভিংয়ের ডিফল্ট সেটিং হিসেবে স্টোর হয়ে যায়। ২০ বছর পর সে যখন নিজে স্টিয়ারিং ধরবে, তার ব্রেন ওই ড্যাশ ক্যাম ফুটেজটাই প্লে করবে। এবং সুপারভাইজিং বা তত্ত্বাবধান করা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এই পার্থক্যটা খুব ক্রুশিয়াল। অ্যাকম্পানিং হলো শুধু শারীরিকভাবে শিশুটির সাথে একই গাড়িতে থাকা। ধরুন কেউ ড্রাইভ করছেন বা পাশে বসে ফোনে অফিসের ইমেল চেক করছেন। শিশুটি পেছনের সিটে বসে নিজে নিজেই কিছু একটা ভাবছে বা বাইরের দিকে তাকিয়ে আছে। এখানে শিশুটি যা শিখছে সেটা পুরোটাই অ্যাক্সিডেন্টাল। আচ্ছা। কিন্তু সুপারভাইজিং হলো অত্যন্ত সচেতন একটা প্রসেস। ধরুন গাড়িটা একটা ক্রসিংয়ে এসে থামল। যিনি ড্রাইভ করছেন তিনি যদি তখন শুধু বলেন, আমরা এখানে থামছি কারণ বাঁ দিক থেকে একটা সাইকেল আসতে পারে, যা এই বড় গাছটার জন্য আমরা দেখতে পাচ্ছি না। এই যে সচেতন ৩০ সেকেন্ডের একটা এক্সপ্লেনেশন, এটাই হলো সুপারভাইজিং। কিন্তু এখানে আমি একটু প্র্যাকটিক্যাল দিক থেকে দ্বিমত পোষণ করতে চাই। অবশ্যই, বলুন। বর্তমানের এই ব্যস্ত জীবনে, যেখানে সবাই অনেক স্ট্রেসড, সেখানে প্রতিটা ট্রিপে কি এভাবে লেকচার দেওয়া সম্ভব? মানে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে জ্যামের ভেতর দিয়ে ফেরার সময় প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম রানিং কমেন্ট্রি দেওয়াটা কি একটু অবাস্তব মনে হচ্ছে না? আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড। যদি বিষয়টা এমন হতো যে প্রতিটা ট্রিপে প্রতিটা মোড়ে লেকচার দিতে হবে, তাহলে সেটা অবশ্যই অবাস্তব হতো। কিন্তু সোর্স বলছে এটা কোনো লেকচার নয়। তাহলে এটা কি? যদি আমরা বড় পরিসরে চিন্তা করি, এটা আসলে মাত্র ৩০ সেকেন্ডের একটা ইনভেস্টমেন্ট। প্রতিদিন প্রতি মুহূর্তে করতে হবে এমন নয়, কিন্তু যখন করা হবে তখন সেটা শিশুর ব্রেনে একটা লজিক চেইন তৈরি করে দেয়। লজিক চেন মানে কার্যকারণ সম্পর্ক? হ্যাঁ, শিশু শুধু দেখছে না যে গাড়ি থামল, সে বুঝছে কেন থামল। ব্রেন যখন কোনো কিছুর পেছনের কারণটা বুঝতে পারে, তখন সেটা অনেক গভীরে সেভ হয়। এ ছোটবেলার ৩০ সেকেন্ডের সুপারভিশন তার ব্রেনে এমন এক রিফ্লেক্স তৈরি করবে, যার কারণে ভবিষ্যতে হয়তো তাকে বড় কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। দারুণ একটা পয়েন্ট। ওকে, এতক্ষণ তো আমরা দেখলাম বড়রা কিভাবে ছোটদের শেখায় বা প্রভাবিত করে, কিন্তু এই শেখার প্রক্রিয়াটা কি উল্টো দিকেও কাজ করতে পারে? অর্থাৎ শিশুরা কি বড়দের শোধরাতে পারে? এটাও খুব ইন্টারেস্টিং একটা জায়গা। চ্যাপ্টার ৭ অনুযায়ী শিশুরা হলো পরিবর্তনের এক দারুণ মাধ্যম, কারণ তারা অত্যন্ত নাছোড়বান্দা হয়। হ্যাঁ, বাচ্চারা তো কোনো কিছু ধরলে ছাড়তেই চায় না। একদম। ট্রাফিক পুলিশের জরিমানার চেয়ে বাসা থেকে বের হওয়ার সময় একটি শিশুর বলা হেলমেট পরো কথাটা অনেক বেশি শক্তিশালী। হা, তার মানে আমরা যদি শিশুদের এই কনসেপ্টগুলো ঠিকমতো বোঝাতে পারি, তবে আমাদের ঘরগুলোর ভিতরেই একটা ছোটখাটো ইমোশনাল ট্রাফিক পুলিশ তৈরি হয়ে যাবে, যে জরিমানা করবে না কিন্তু গিল্ট ট্রিপ দিয়ে ঠিকই হেলমেট পরাবে। ঠিক বলেছেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। কেন পুলিশ বা বিজ্ঞাপনের চেয়ে ভালোবাসার সম্পর্ক থেকে আসা এই ছোট্ট কথাগুলো মানুষের আচরণ পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখে? কারণ মানুষ ইমোশন দিয়ে চালিত হয়।
তবে সোর্স বলছে একটা শিশুকে এই ইমোশনাল ট্রাফিক পুলিশ হিসেবে গড়ে তুলতে হলে তাকে 3টি সুনির্দিষ্ট জিনিস দিতে হবে। সেই 3টে জিনিস কি কি? প্রথমটি হল ল্যাঙ্গুয়েজ বা ভাষা, দ্বিতীয়টি পারমিশন বা অনুমতি, আর তৃতীয়টি হল রিইনফোর্সমেন্ট। এই 3টে বিষয় একটু বিশদে বোঝা দরকার। ল্যাঙ্গুয়েজ বলতে কি এখানে রোড সেফটির কোনো কঠিন নিয়মকানুন শেখানোর কথা বলা হচ্ছে? একদমই না। ল্যাঙ্গুয়েজ মানে হলো খুব সহজ, স্পেসিফিক এবং ছোট কিছু বাক্য, যেমন হেলমেট পরো, আস্তে চালাও বা ফোনটা রেখে দাও, খুব সিম্পল কিছু কিওয়ার্ড। বুঝতে পেরেছি। আর দ্বিতীয় পয়েন্টটা হলো পারমিশন। এটা আমার কাছে খুব রেলেভেন্ট মনে হয়েছে, মানে নীরব অনুমতি দেওয়া। হ্যাঁ, কারণ আমাদের সমাজে বড়রা ভুল করলেও ছোটরা সেটা পয়েন্ট আউট করতে ভয় পায়। তাই শিশুদের সেই স্পেসিফিক অনুমতিটুকু দিতে হবে, যাতে তারা বড়দের ভুল ধরতে পারে। আর তৃতীয়টা হলো রিইনফোর্সমেন্ট, মানে শিশু যখন সত্যি ভুলটা ধরিয়ে দিল তখন বড়দের রিয়াকশনটা কেমন হচ্ছে। এক্স্যাক্টলি। শিশু বলল হেলমেট পরো, আর বাবা যদি সেটা হেসে উড়িয়ে দেন, তাহলে শিশুটা ডিমোটিভেটেড হয়ে যাবে। কিন্তু শিশুটি যখন দেখবে যে তার কথার কারণে বাবার সত্যি সত্যি হেলমেট পরলেন, তখন সে শিখবে যে তার কথার একটা ভ্যালু আছে। এভাবেই শিশুটির মাধ্যমে পরিবর্তন আসা শুরু হয়। অসাধারণ একটা সাইকোলজিক্যাল চেইন। কিন্তু এই জায়গাতেই আমার একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। শিশুরা যদি এত বড় পরিবর্তনের মাধ্যম হয়, তবে সমাজের আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের স্কুলগুলো, তারা কেন রোড সেফটি শেখাতে ব্যর্থ হচ্ছে? স্কুলের ব্যর্থতার মূল কারণ হল তাদের শেখানোর পদ্ধতি। সোর্স অনুযায়ী স্কুলের রোড সেফটি এডুকেশন ব্যর্থ হয় কারণ এটি শুধু ওয়ার্কশিট পূরণ করা আর ট্রাফিক সাইন মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ থাকে। রাইট, পুরোটাই থিওরিটিক্যাল। হ্যাঁ, ক্লাসের বাইরে রাস্তায় যে বাস্তবতা তারা দেখে তা বইয়ের কথার সাথে মেলে না। স্কুলে শিখছে শুধু জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে, কিন্তু বাইরে দেখছে কেউ নিয়ম মানছে না। তার মানে বইয়ের থিওরি আর বাস্তবের মধ্যে একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছে। একদম তাই। আর এর সমাধানেই হেচ ফাউন্ডেশন একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। তারা স্কুলের কম্পিউটার ল্যাবের জন্য একটা ইন্টারঅ্যাক্টিভ গেম বেসড প্রোগ্রাম তৈরি করেছে। গেম বেসড। তাহলে বিষয়টা কি এরকম যে আমরা তাদের শুধু থিওরি না শিখিয়ে গেম বা সিমুলেটরের মাধ্যমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিচ্ছি? কিন্তু আমার একটা সন্দেহ আছে, একটা ৮ বছরের বাচ্চা কি সত্যি ভিডিও গেম থেকে শিখে বাস্তবে তার বাবা মাকে গাইড করতে পারবে? আপনার সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এখানে চাইল্ড সাইকোলজি কাজ করে। শিশুরা লেকচারের চেয়ে খেলার মাধ্যমে সবচেয়ে ভালো শেখে। গেমে যখন তারা কোনো সিচুয়েশনে পড়ে, তাদের তাৎক্ষণিক ডিসিশন নিতে হয়। মানে ভার্চুয়াল পরিবেশে তারা ডিসিশন নিচ্ছে, ভুল করছে, কিন্তু রিয়েল লাইফের কোনো ড্যামেজ বা বিপদ ছাড়াই ভুলের পরিণতিটা বুঝতে পারছে। ঠিক তাই। গেমের ভেতরে সে যদি ভুল করে অ্যাক্সিডেন্ট করে, তার ব্রেন ওই লজিকটা সেভ করে নেয়। এই প্লে বেসড লার্নিং বা খেলার ছলে শেখার মাধ্যমে তৈরি হওয়া রিফ্লেক্সগুলোই আসল। ৮ বছর বয়সে তৈরি হওয়া একটি সঠিক রিফ্লেক্স পরবর্তী ৬০ বছরের জীবনের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। মানে ওই ১৪ বছরের ডেডলাইন পার হওয়ার আগেই ব্রেনের সঠিক ডিফল্ট সেটিংটা ইনস্টল করে দেওয়া হচ্ছে। একদম তাই। আমরা আজকের এই আলোচনার প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো সোর্স মেটেরিয়ালটাকে আমরা একসাথে করি, ওই ১৪ বছরের ডেডলাইন, গাড়ির পেছনের সিটের আসল ক্লাসরুম, ৩০ সেকেন্ডের সুপারভিশন, শিশুদের পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তোলা এবং গেম বেস লার্নিংয়ের গুরুত্ব, এই সব কিছুই আসলে একটি পয়েন্টে এসে দাঁড়ায়। পরিবর্তন শুরু করতে হবে একদম রুট লেভেল থেকে, সময় থাকতে। হ্যাঁ, খুব সুন্দরভাবে সামারাইজ করেছেন। তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? এই তথ্যগুলো কিন্তু শুধু বাবা মায়েদের জন্যই নয়। যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যিনি রাস্তায় চলছেন, তাকেই মনে রাখতে হবে যে কোনো না কোনো শিশু তাকে দেখছে এবং তার কাজের অনুকরণ করছে। রাইট, আমরা কখনোই একা নই। আমাদের প্রত্যেকটা আচরণ রেকর্ড হচ্ছে। একদমই তাই। শেষ করার আগে তাই সবার জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যেতে চাই। আমরা বড়রা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে পরবর্তী প্রজন্মের সার্ভাইভাল সফটওয়্যার কোড করছি। আমরা যদি একবার ভেবে দেখি তো, আজ সকালে অফিসে যাওয়ার পথে একটু তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে বা সিগন্যালে দাঁড়িয়ে ফোন চেক করার সময় আমরা অজান্তেই আগামী প্রজন্মের জন্য ঠিক কোন লাইনের কোডটি লিখলাম। পেছনে সিটে বসে থাকা ওই নীরব ড্যাশ ক্যামেরায় আজ ঠিক কোন ডিফল্ট সেটিংটা রেকর্ড হয়ে গেল।